গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শহীদ জননী জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি, আজ দ্বাদশ পর্ব। সেপ্টেম্বর ১৭, ১৯৭১, শুক্রবার। রেবা টাট্টুকে নিয়ে করাচি চলে যাচ্ছে আগামীকাল। মিনি ভাইয়ের পাশের বাসার পড়শি লেফটেন্যান্ট কর্নেল কোরাইশির ভাবভঙ্গি ক্রমে আতঙ্কজনক হয়ে উঠছে। ভদ্রলোকের পড়শিসুলভ সদ্ভাব বজায় রাখার প্রচেষ্টা ক্রমে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। মিনি ভাইদের বাড়ির সববার দেখভাল করার দায়িত্ব যেন ওর কাঁধেই গিয়ে পড়েছে। দু বাড়ির মাঝখানের বাউন্ডারি ওয়াল বেশ নিচু। ভদ্রলোক বিকেলে লনে তো বসবেই, এদিকে মিনি ভাইরা কেউ বেরোলেই সে বাউন্ডারি ওয়ালের কাছে এসে চেঁচিয়ে ডেকে খোশ গল্প জুড়ে দেবে। মিনি ভাইদের বাড়িতে কেউ মেহমান এলেই খানিক পরে কোরাইশীয় বাড়িতে আড্ডা দিতে হাজির হয়ে যাবে। আর জাহির টাট্টু সুজন, মিনি ভাইয়ের এবার ৩ ছেলে, যেন তারও চোখের মণি। এই ছেলেদের খবরদারির চোটেই মিনি ভাইয়ের এবার ঘুম হারাম হয়ে উঠেছে। মার্চ এপ্রিলের দিকে রুমি জামিদের নিয়ে যখন এই বাসায় একটু বেশি আসতাম, তখন আমাদের সঙ্গেও পরিচয় হয়েছিল এর। টাট্টু পরীক্ষা দিতে পারেনি দেশদ্রোহী দুষ্কৃতকারীদের জন্য। করাচিতে নভেম্বরে পরীক্ষা হচ্ছে। করাচিতে টাট্টুর বাবার বিজনেস পার্টনার যখন আছেনই, তখন ছেলেকে ওখানে পাঠিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। ছেলের 1 বছর নষ্ট হবে না। কোরাইশি সাহেবের এসব সুবুদ্ধির ঠেলায় মিনি ভাই দিশেহারা। শেষমেশ ছেলেকে নিয়ে করাচি যাওয়াই ঠিক হয়েছে। রেবা নিয়ে যাচ্ছে আগামীকাল। সেপ্টেম্বর ২৪, ১৯৭১, শুক্রবার। ফকির বলল, ঠ্যাটা মালেক্কার মন্ত্রীদের তো একেবারে কুফা অবস্থা। জামি হেসে ফেলল, চাচা আপনিও তো দেখছি চরমপত্রের ভাষায় কথা বলছেন। ফকিরও হাসল, শুধু আমি কেন রে বেটা, ঢাকার প্রায় প্রত্যেকের মুখেই তো এখন এই সব কথাই শুনছি। কুফা, ফাতা ফাতা, ছেঁড়াবেড়া অবস্থা, মাদারের খেল, গোয়ামুরি হাসি, ফুচি মারা, বাংলা ভাষাকে একেবারে। ফকিরের মুখের কথা কেড়ে শরীফ পাদ পূরণ করল, সমৃদ্ধ করে দিল। আজ দুপুরে নাকি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মন্ত্রী মাওলানা মোহাম্মদ ইসহাকের গাড়িতে মুক্তিরা বোমা ছুড়েছে। মন্ত্রীর হাত পা 2 জখম, গাড়ির ড্রাইভার এবং অন্য 2জন যাত্রীও জখম। ফকিরই খবরটা এনেছে। 29-30 আগস্ট একগাদা মুক্তিযোদ্ধা গ্রেপ্তার হবার পর ঢাকা শহর কদিন যেন মূর্ছিত হয়ে পড়েছিল। এখন আবার জ্ঞান ফিরে পেয়ে একটু একটু নড়ে চড়ে উঠছে। 10 তারিখে বাসাবো এলাকায় একদল মুক্তিযোদ্ধার সঙ্গে ওখানকার কদমতলী ফাঁড়ির পুলিশ আর রাজাকারদের বেশ বড় রকম সংঘর্ষ হয়ে গেছে। মুক্তিযোদ্ধারা নদীর ওপারের এক গ্রাম থেকে এসে ফাঁড়ি ঘেরাও করে রেইড করে বেশ কিছু পুলিশ আর রাজাকার মেরে আবার নির্বিঘ্নে পালিয়ে গেছে। খবরটা আমাদের কানে আসতে বেশ কদিন দেরি হয়েছিল। নিজেদের দুঃখ ধান্দা নিয়ে বড় বেশি মুশড়ে ছিলাম। খবরটা শুনে একটু চাঙ্গা হয়ে উঠি সবাই। শরীফ বলল, আচ্ছা কাগজে দেখলাম শেখ মুজিবের বিচার নাকি সমাপ্ত। মিলিটারি ট্রাইব্যুনাল শিগগিরই রিপোর্ট পেশ করবে প্রেসিডেন্টের কাছে। কি হবে বলে মনে হয়? ফকির বলল, কি করে বলবো, আগামাথা তো কিছুই ভেবে পাই না। শেখকে বাঁচিয়ে যে রেখেছে এটাই তো আমার কাছে প্রায় অলৌকিক মনে হয়। শরীফ বলল, আমার মনে হয় শেখকে মারতে ওরা সাহস পাবে না। এমনিতেই ওদের এখন ছাড়াবার অবস্থা। এই সময় শেখকে মারলে আরও যে গভীর গাড্ডায় পড়বে সেটুকু বুদ্ধি ওদের আছে। সেপ্টেম্বর 29, ১৯৭১, বুধবার। আজ থেকে ঠিক 30 দিন আগে তারা আমার রুমিকে নিয়ে গেছে। এই 30 দিনের মধ্যে একবারও কারো কাছ থেকে ছিটে ফোটা একটু খবরও পেলাম না রুমি সম্বন্ধে। খবর নেই অন্যদেরও। পাগলাপীর যদিও সবসময় প্রবল বেগে আশ্বাস দিয়ে যাচ্ছেন তারা সবাই বেঁচে আছে, তবুও আলতাফ, বদি, জুয়েল, বাকের, বাশার, হাফিজ, মামুন, মজিদ, শামসুল হক, জাহাঙ্গীর, কারো সম্বন্ধেই এক ফোঁটাও খবর কেউ কোনোভাবেই পাচ্ছে না। সুফিয়া কামাল আপার বাসায় এসেছি। ঝিনু বলেছিল উনি আমাকে দেখবার জন্য অস্থির হয়ে আছেন। সুফিয়া কামাল আপা শব্দ করে কাঁদতে পারেন না। বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে যেভাবে কথা বলেন, এর চেয়ে উনি যদি চেঁচিয়ে কাঁদতে পারতেন কষ্ট বুঝি কম পেতেন। আমাকে জড়িয়ে ধরে এক নাগারে বলে যাচ্ছেন, এই তো মাত্র গেল বছর আমরা বরিশালে রিলিফে যাব। রুমি এসে বলল, খালা আপনি একটু আম্মাকে বলুন, আম্মা তো যেতে দিচ্ছে না। আমি তোকে বললাম, তুই বললি আপা আপনার সঙ্গে যাবে, তাতে আমার আপত্তি কিসের, ও তো আপনারও ছেলে। হায় রে, আমারও ছেলে। কি মায়াতেই যে বেঁধেছিল। যখনই আসতো চুপি চুপি পেছন থেকে গলা জড়িয়ে ধরে গালে একটা চুমু দিত। মেলাঘর থেকে ফিরে আমার কাছে এসেছিল। লুলু টুলুর সব খবর আমাকে বলে গেল। আর এই যে আলতাফ, আহা
হীরের টুকরো ছেলে। আমি তো ঝিনুর সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ করেছিলাম। সেও আমার বুকে শেল হেনে কোথায় গেল। আলভি, আহারে, আলভি যখন এলো আমার কাছে, তার সারা গায়ে রক্ত। রোগা দুবলা ছেলে, কি মারটাই না মেরেছে। আমার ভালোবাসার ধনগুলিকে জালেমরা এমনভাবে ধ্বংস করে দিচ্ছে। আমি আপার মাথাটা বুকে চেপে বললাম, আপা চুপ করুন, একটু শান্ত হন। আমি তো শান্তই আছি রে ভাই, দেখছিস না কেমন বুকে পাথর বেঁধে রয়েছি। রান্না করছি, সংসার দেখছি, খাচ্ছি, ঘুমোচ্ছি। এর চেয়ে আর কত শান্ত হয়ে থাকব? আলভি কবে এসেছিল আপনার কাছে? যেদিন ছাড়া পাই সেদিন রাতেই। রানা নিয়ে এসেছিল। রানাকে চিনিস? লুৎফুর রহমানের ছেলে। লুৎফুর রহমান, ওই যে কবি গোলাম মুস্তফা সাহেবের ছোট জামাই। চিনি, উনি তো নুহেল আলভিদের অ্যাসেম্বলি হাউসের সামনের রাস্তা থেকে তুলে আনেন। সুফিয়া কামাল আপা সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বললাম, নুহেলরা 4 ভাই আর আলভি যেদিন ছাড়া পায় সেদিন এমপিএ হোস্টেল গেট থেকে মেইন রোড পর্যন্ত ওরা হেঁটে এসেছিল। তারপর অ্যাসেম্বলি হাউসের সামনে যে মাটির ঢিপি মতো আছে সেখানে ওরা 5 জন বসেছিল। ওদের শরীর এত খারাপ ছিল যে হাঁটতে পারছিল না। ওই সময় ওই রাস্তা দিয়ে লুৎফুর রহমান সাহেব গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। উনি দেখতে পেয়ে ওদের 5 জনকে গাড়িতে তুলে বাসায় নিয়ে আসেন। নুহেলদের মুখে শুনেছি এ কথা। ওদের সঙ্গে তো এখন রোজই দেখা হয় পাগলাপিড়ির আস্তানায়। আলভি এখন কেমন আছে? আর দেখা হয়েছে আপনার সঙ্গে? হ্যাঁ, আরও 2 বার এসেছিল। ও বোধহয় এতদিনে আবার মেলাঘর চলে গেছে। ওর তো হাঁটবার মতো অবস্থা ছিল না। ওর কিছু আর্টিস্ট বন্ধু, দেলোয়ার, কবির, তারা তাদের বাসাতে লুকিয়ে রেখে ওর চিকিৎসা করিয়েছে। আমি আলভির সঙ্গে গিয়াসের যোগাযোগ করে দিয়েছি। গিয়াসের ছোট ভাই ডাক্তার রশিদ উদ্দিন, সে ওপারে চলে যেতে চায়। আলভি তাকে সঙ্গে নিয়ে যাবে ঠিক হয়েছে। একদিনে চলেও গেছে মনে হয়। অক্টোবর 2, 1971 শনিবার। মা বললেন, রুমির নামে আরেকটা সদকা কোরবানি দাও। আমি বললাম, এবার একটা গরু আনাই, রুমির সঙ্গে আলতাফ, বদি, জুয়েল ওদের নামেও কোরবানি হোক। একটা গরু কিনে আনা হয়েছে। সলিমুল্লাহ এতিমখানা কাছেই, আজিমপুরে। সেখানে নিয়ে গিয়ে কোরবানি দেওয়া হবে। গরু নিয়ে আমিরুদ্দিন ড্রাইভার আর একজন পিয়ন হেঁটে রওনা হয়ে গেল। ওদের 2 জনকে বেশ ভালো করে বুঝিয়ে দেওয়া হলো। পথে যদি কোনো মিলিটারি জিজ্ঞেস করে গরু কোথায় নিচ্ছ, কী জন্য নিচ্ছ, শুধু বলবে এতিমখানায় নিয়ে যাচ্ছি। খবরদার কোরবানি দেওয়ার কথা বলবে না। যদি জিজ্ঞেস করে কোন বাড়ি থেকে আসছো, আমাদের বাড়ির ঠিকানা বলবে না, বলবে মোহাম্মদপুর থেকে আসছি। 8 ঘন্টা পর মাসুমের হাতে রুমি, আলতাফ, বদি, জুয়েল, আজাদ, বাসার ও হাফিজের নাম লেখা কাগজ দিলাম। বললাম, কোন বাড়ি থেকে আসছে গরু বলো না। মাসুম বলল, তা তো হবে না, ওদের তো খাতায় ঠিকানা লিখতে হয়। তাহলে যা হোক একটা বানিয়ে ঠিকানা দিয়ে দিও, মোহাম্মদপুরেরই দিও। আর ইমাম সাহেবকে বলো কোরবানির পর গোশত যেন রেঁধে এতিমদের খাওয়ানো হয়। চারদিকে তাকিয়ে দেখি নিও কোথাও কোনো মিলিটারি দাঁড়িয়ে আছে কিনা। কোরবানি হওয়া মাত্রই সরে পড়ো, আর পৌঁছেই আমিরুদ্দিদের চলে যেতে বলো। মিলিটারির সম্ভাব্য সন্দেহের হাত থেকে বাঁচবার জন্য এত সব আটঘাট বাঁধা। মুক্তিযোদ্ধাদের নামে সদকা কোরবানি দেওয়ার অপরাধে আবার না ধরে নিয়ে যায়। বুড়া মেয়েকে খবর দিয়ে আবার আনানো হয়েছে। বাসায় একটা 24 ঘন্টার বাঁধা কাজের লোক না থাকলে শুধু ঠিকা রেনুর মাকে দিয়ে আর চালানো যাচ্ছে না। তাছাড়া মা লালুই বা আর কতদিন নিজের বাড়ি ছেড়ে এখানে থাকবে? সামনে রোজা আসছে। বুড়া মিয়া গত 16 বছর ধরে আমাদের বাসায় বাবুর্চির কাজ করেছে। আলসারে কাহিল হয়ে এবছরই জানুয়ারি মাসে বাড়ি চলে গিয়েছিল। বাবুর্চির কাজ করলেও বুড়া মিয়া খুব ব্যক্তিত্ব সম্পন্ন লোক। ধবধবে সাদা চুল, দাড়ি আর রাশভারী ব্যবহারে ওকে মুরব্বির মতো লাগে। বুড়া মিয়া আসাতে হাঁফ ছেড়ে বেঁচেছি। বাড়িঘর নির্দ্বিধায় ওর হাতে ফেলে যখন তখন বেরোনো যাবে, এমনকি দরকার হলে পালানোও যাবে। অক্টোবর 5, 1971 মঙ্গলবার। আজ শবে বরাত। গত রাতে শরীফ 140 টাকাত নামাজ পড়েছে। তাছাড়াও দোয়া দরুদ। একটু ঘুমোয়নি। মা আর জামিও সারা রাতি জেগেছেন বলা যায়, মাঝে ঘন্টা 3 ঘুমিয়ে। আমি আরও কম জেগেছি। শরীর এত দুর্বল, রাত দুপুরের পর মাথা ঘুরতে লাগলো। মা জোর করে শুইয়ে দিলেন। আজকে রুটি হালুয়া তৈরিতে অন্যান্যবারের মতো কারুকার্য নেই। শুধু আটার রুটি, সুজির হালুয়া আর গরুর গোশত। পরিমাণে অন্য বছরের চেয়ে অনেক বেশি, যত বেশি ফকিরকে দেয়া যায়। বাড়ির সবাই রোজা, কেবল আমি বাদে।
টেবিলে ইফতার সাজাচ্ছি। শরীফ, জামি, মাসুম একে একে অজু করে এসে জড়ো হচ্ছে। হঠাৎ কানে একটা শব্দ এলো, বুম করে। বেশ দূরে শব্দটা হয়েছে, তবে সারা শরীর শিউরে উঠল। বড় পরিচিত শব্দ। গত 1 মাসে খুব কম শুনেছি এই শব্দটা। আজ শব্দটা বেশ পরিষ্কার, বেশ জোরালো। হাসি হাসি মুখ নিয়ে শরীফ এসে বসল। মৃদুস্বরে বলল, শুনলে? শুনলাম তো, বেশ দূরে মনে হলো। এখন থেকে কাছেও শুনবে। তার মানে? নতুন চালান এসেছে। মা আর লালু রান্নাঘরে ছিলেন। 2 হাতে খাবারের বাটি নিয়ে তাদের আসতে দেখে শরীফ মুখ বন্ধ করে ফেলল। এরপর ঘন্টা 2 আর নিরিবিলি কথা বলারই সুযোগ মিলল না। পড়শিদের বাড়ি থেকে রুটি হালুয়া আসছে, দরজায় ফকিরদের ভিড়। তাদের সুস্থির করে একে একে রুটি, হালুয়া, গোশত বিলি করা প্রায় দুঃসাধ্য ব্যাপার। এর মধ্যে দাদা ভাই, মুর্তজা ভাই একটি টিফিন ক্যারিয়ার ভর্তি রুটি হালুয়া নিয়ে এসে উপস্থিত। ওরা আসতেই শরীফ ওদের সঙ্গে বসার ঘরে রেডিও নিয়ে বসল। স্বাধীন বাংলা বেতার অনুষ্ঠানের সময় হলেই আর অন্য কোনো কথা নয়, যে যেখানেই থাকুক রেডিও নিয়ে বসবেই। রাতে শুতে যাবার সময় শরীফের কাছে শুনলাম মেলাঘর থেকে নতুন গেরিলা দল এসে ঢাকার উপকণ্ঠে সাভারের দিকে ঘাঁটি গেড়েছে। সেই দলের ডেপুটি লিডার বাচ্চু মঞ্জুর হোসেনের আপন ভাগ্নে। বাঁকার বউ ডলিও মঞ্জুরের এক ভাগ্নি। সেই সুবাদে বাচ্চু বাঁকারও শ্যালক হচ্ছে। ওরা আপাতত ফার্মগেট আর ফকিরাপুলে 2টো বাড়ি ভাড়া নিয়েছে। এইসবের খরচ যোগাচ্ছে বাঁকার মঞ্জুর। পরে সুযোগ বুঝে আরও 2টো জায়গায় বাড়ি ভাড়া করবে। আজ শবে বরাতের রাতে ওদের প্রথম অ্যাকশন করার কথা ছিল। শব্দ শুনে মনে হচ্ছে ওটা ওদেরই অ্যাকশন। কাল পরশু জানা যাবে ঘটনার বিবরণ। অক্টোবর 7, 1971 বৃহস্পতিবার। ঝিনুরা বাসা বদল করেছে। আগের বাসাটা রাজাবাগ পুলিশ লাইনের উল্টো দিকে ছিল। আত্মীয় বন্ধু যেতে ভয় পেত। এই বাসাটা পাগলা পীরের বাসার পেছনে হয়েছে। 2 বাসার মাঝের বাউন্ডারি ওয়াল এত নিচু যে দুপাশে 2টো টুল রেখে দিলে সিঁড়ির মতো পা ফেলে যাতায়াত করা যায়। আজ পাগলা বাবার সাপ্তাহিক মিলাদ শেষ হবার পর ঝিনুদের বাসায় এসেছি নুহেল আর দিনুকে দেখতে। ওদের 2 ভাইয়ের শরীর খুব খারাপ। পূর্ণিমা অমাবস্যার সময় হলেই ওদের 4 ভাইয়ের কোমরে, পিঠে, শরীরের গাঁটে গাঁটে ব্যথা বাড়ে। কিন্তু এবারে নুহেল আর দিনুর শরীরটা বেশ কাবু হয়ে পড়েছে। নুহেলের পিটুনিটা বেশিরভাগ পিঠে, কোমরে আর মাথায় পড়েছে। 2-3টে ইলেকট্রিক তার একত্রে পাকানো, মাঝে মাঝে একটা করে গিট। এইরকম তারের দড়ি দিয়ে বেশিরভাগ সময় নুহেলকে মেরেছে। মেরুদণ্ডের হাড় নড়ে চড়ে তো গেছেই, সারা পিঠ ফালা ফালা, মাথার বিভিন্ন জায়গায় কাটা। দিনুর অবস্থাও সমান খারাপ। তার বাঁ কানের পর্দা ফেটে গেছে এক ক্যাপ্টেনের প্রচণ্ড চড়ে। ডান হাতের কবজির একটু উপরে হাড় ফেটে গেছে লাঠির বাড়িতে। কপাল ভালো, একেবারে ভেঙে 2 টুকরো হয়নি। নূরজাহানের বোনের স্বামী ডাক্তার আশিকুর রহমান মিটফোর্ডে আছেন। দিনু তার কাছ থেকেই চিকিৎসা নিচ্ছে মিটফোর্ডে গিয়ে, কানের এবং হাতের। ডাক্তার আশিকুর রহমান বলেছিলেন হাতটা প্লাস্টার করলে ভালো হয়, তাড়াতাড়ি সারবে। কিন্তু দিনু ভয়ে প্লাস্টার করতে পারেনি। যদি রাস্তায় মিলিটারি দেখলে মুক্তি বলে ধরে। একেই তো তার চুল ঘাড় পর্যন্ত লম্বা ছিল বলে এমপিএ হোস্টেলে খানছেনারা তাকে ইয়েশালা মুখ থায় বলে বেশি পিটুনি দিয়েছে। হাতে প্লাস্টার না করার ফলে সারতে দেরি হচ্ছে। বা কানটাও খুব কষ্ট দিচ্ছে। এর ওপর সব ভাইয়েরই হাতের আঙুলের গিট মচকানো, কোমরের প্রচণ্ড ব্যথা, এসব তো আছেই। জামি বলল, মামা আমারও কোমরে মাঝে মাঝে বেশ ব্যথা করে, আব্বুরও। তবু তো আমাদের কাউকে হুকের সঙ্গে ঝুলায়নি, মাথা নিচে দিয়ে ফ্যানের সঙ্গে ঘোরায়নি, তাইতে এই অবস্থা। স্বপন ভাই, উলফাত ভাইয়ের আব্বাদের যে কি খারাপ অবস্থা। ওরা তো এখনও নিজে নিজে হাঁটতে পারেন না, ধরে ধরে নিতে হয়। তবু তোদের ছেলেরা বেঁচে গেছে, সেটাই ওদের সান্ত্বনা। জামিকে এইভাবে কথা বলতে শুনে আমি ভেতরে ভেতরে চমকে গেলাম। রুমির গ্রেপ্তার ওকেও কতখানি কাবু করেছে বুঝতে পারলাম। ছোটবেলায় 2 ভাই খুব মারামারি করত, কিন্তু একটু বড় হতেই রুমি ওর কাছে হিরো হয়ে উঠেছিল। একটু পরে জামি আবার বলল, স্বপন ভাই কিভাবে পালিয়েছিল তোমরা কেউ শুনেছ নাকি? মিলিটারি নাকি বাড়ির সামনের দিকটা ভরে ফেলেছিল। তারই মধ্যে স্বপনের মা ওকে ঠেলে পেছনের দরজা দিয়ে বের করে দিয়েছিলেন। ওদের বাড়িটা 1 তলা ছিল, আর পেছন দিকে কচু বন, ঝোপঝাড়, তারপর বস্তি সব ছিল। সামনের বারান্দার জানালা দিয়ে মিলিটারিরা নাকি দেখতে পেয়েছিল স্বপনের মা স্বপনকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে।
তাইতেই তো মিলিটারিদের আরও বেশি রাগ স্বপনের বাবার উপর। আমি অবাক হয়ে বললাম, তুই কার কাছ থেকে শুনলি এত কথা? আমার স্কুলের এক বন্ধুই পাড়ায় থাকে, স্বপন ভাইদের বাড়ির খুব কাছে। আজ দুপুরে যে মিষ্টি কিনতে গেছিলাম মরণ চাঁদে, সেখানে ওর সঙ্গে দেখা, তখন বলল। আমি 30 আগস্ট ভোরের স্বপনের উদ্ভ্রান্ত চেহারাটা মনে করে বললাম, ইস, অত বড় বিপদ গেছিল রাতে, তাও সোনামানিক আমার সকালবেলা ছুটতে এসেছিল খবর দিতে। আমি যখন বলেছিলাম রুমি ধরা পড়েছে, তুমি এক্ষুনি পালাও, তখন কিন্তু একটা কথাও বেরোয়নি ওর মুখ দিয়ে। একেবারে নীরবে গাড়ি ঘুরিয়ে চলে গেল। বলতে পারল না যে ওর বাড়িতে সর্বনাশ ঘটে গেছে। আহারে, যেখানেই থাকুক আল্লাহকে ভালো রাখুন। অক্টোবর 11, 1971 সোমবার। শরীফ বলল, সেই যে মাসখানেক আগে কাগজে পড়েছিলাম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের কথা, তার সম্বন্ধে আজ শুনে এলাম। কি শুনে এলে? কোথায় শুনলে? ডাক্তার রাব্বির কাছে। রাব্বি জানো তো, আমাদের সুজার ভাস্তে। শরীফের এক ইঞ্জিনিয়ার বন্ধু সুজা সাহেব, তার ভাস্তে ডাক্তার ফজলে রাব্বি। শরীফ বলল, আজ ফকিরের অফিসে গেছিলাম, ওখানে রাব্বির সঙ্গে দেখা। ওর মুখেই শুনলাম মতিউর রহমানের ফ্যামিলি 29 সেপ্টেম্বর করাচি থেকে ঢাকা এসেছে। মতিউর রহমান শ্বশুর গুলশানের এক বাড়িতে থাকেন, সেইখানে 30 তারিখে মতিউরের 40 হয়েছে। রাব্বি গিয়েছিল 40। মিসেস মতিউর নাকি বাংলা বিভাগের মনিরুজ্জামানের শালী। আমাদের স্যার মনিরুজ্জামান? তার মানে ডলির বোন? দাঁড়াও দাঁড়াও, এই বোনকে তো দেখেছি ডলির বাসায়, মিলি নাম। ডলির কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল। ডলি, মনিরুজ্জামান স্যার, ওদের কোনো খোঁজই জানি না। দুটো বাচ্চা নিয়ে কোথায় যে ভেসে বেড়াচ্ছে কে জানে। ওপারেও যায়নি, গেলে বেতারে নিশ্চয়ই গলা শুনতে পেতাম। স্বাধীন বাংলা বেতারে বহু পরিচিত জনের গলা শুনি। তারা ছদ্মনাম ব্যবহার করে, কিন্তু গলা শুনে চিনতে পারি। প্রথম যেদিন স্বাধীন বাংলা বেতারে সালেহ আহমেদের কণ্ঠ শুনেছিলাম, খুব চেনা চেনা লেগেছিল। 2-1 দিন পরেই চিনেছিলাম সেই কণ্ঠ হাসান ইমামের। ইংরেজি খবর ও ভাষ্য প্রচার করে যারা, সেই আবু মোহাম্মদ আলী এবং আহমেদ চৌধুরী হল আলী জাকের ও আলমগীর কবির। গায়কদের গলা তো সহজেই চেনা যায়। রথীন্দ্রনাথ রায়, আব্দুল জব্বার, অজিত রায়, ইন্দ্রমোহন রাজবংশী, হরলাল রায়, কথিকায় সৈয়দ আলী হাসান, কামরুল হাসান, ফয়েজ আহমেদ, প্রায় সকলেরই গলা শুনে বুঝতে পারি। নাটকে রাজু আহমেদ, মাধুরী চট্টোপাধ্যায়, এদের সবার গলায় এক লহমায় বুঝে যাই। অক্টোবর 14, 1971 বৃহস্পতিবার। আজ সারা দেশে হইচই। গতকাল রাতে 2 মুক্তিযোদ্ধা বনানীতে মনিম খানের বাড়িতে ঢুকে তাকে গুলি করে পালিয়ে গেছে। ভোর রাতে মেডিকেল কলেজ হাসপাতালে মনিম খান মারা গেছে। খবর কাগজের ছবিসহ বেশ বিস্তারিতভাবে তার হত্যা কাহিনী ছাপা হয়েছে। কাগজে অবশ্য দুষ্কৃতকারী আর আততায়ী বলা হয়েছে। সন্ধ্যার পর মনিম খান তার ড্রয়িং রুমে বসে মেহমানদের সঙ্গে কথা বলছিল। মেহমানরা ছিল প্রাক্তন প্রাদেশিক শিক্ষামন্ত্রী আমজাদ হোসেন, কয়েকজন মুসলিম লীগ নেতা আর মনিম খানের মেয়ের জামাই জাহাঙ্গীর মোহাম্মদ আদেল। ড্রয়িং রুমের সদর দরজা খোলা ছিল। মনিম খান দরজার দিকে মুখ করে বসেছিল। বাইরের বারান্দার বাতি নেভানো ছিল। এমন অবস্থায় দরজার কাছ থেকে কে বা কারা মনিম খানকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলি তার পেটে বিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মনিম খানের রক্তাক্ত দেহ সোফা থেকে মাটিতে পড়ে যায়। গুলি ছুড়ে আততায়ী অন্ধকারের মধ্যে পালিয়ে যায়। মনিম খানকে হাসপাতালে নেওয়ার পর জানা যায় গুলি তার পেট পিঠ ছ্যাদা করে বেরিয়ে গেছে। অবস্থাও খুব গুরুতর। মাঝরাতে অপারেশনও করা হয়, কিন্তু রোগীকে বাঁচানো যায়নি। আজ ফখরুকে হাসপাতালে দেখতে যাব ভেবেছিলাম, কিন্তু কাগজে মনিম খানের ঘটনা পড়ার পর ভাবলাম আজ আর হাসপাতালের দিকে না যাওয়াই ভালো। নিশ্চয়ই মিলিটারিতে গিজগিজ করছে জায়গাটা। দাঁতের ডাক্তার ফখরুজ্জামানের কিডনিতে ক্যান্সার ধরা পড়েছে গত মাসে। সে আছে মেডিকেল কলেজ হাসপাতালের নিউ কেবিনে। ফখরুর সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা 20 বছরের, আপন ছোট ভাইয়ের মতো। মনটা খুব দমে গেছে খবরটা শুনে। ক্যান্সারের মতো ভয়াবহ রোগের ছোবল। ফখরু বিলেতে গিয়ে অপারেশন করাবে স্থির করেছে, তার জোগাড় যন্ত্র চলছে। বেরোবো বলে ঠিক করেছিলাম, তাই ঘরে বসে থাকতে মন চাইল না। ভাবলাম নিউ মার্কেটে গিয়ে কিছু ওষুধপত্র কিনে মিষ্টির দোকান থেকে আজ বিকেলে পাগলা পীরের মিলাদের মিষ্টি কিনে নিয়ে আসি এখনই। যে দোকানেই যাই সবখানে চাপা উল্লাস আর ফিসফিস কথাবার্তা। মনিম খান মরেছে, এর চেয়ে সুখবর আর বুঝি কিছু হতে পারে না। বিচ্ছুরা কিরকম অনায়াসে বারান্দায় উঠে
দরজার কাছ থেকে গুলি করে চলে গেল। ঘর ভর্তি লোক, কেউ কিছু করতে পারল না। এর চেয়ে সফল অ্যাকশন বুঝে আর কিছু হতে পারে না। মিষ্টির দোকানে গিয়ে আমি হতভম্ব। মিষ্টির দোকান সাফ। সকাল থেকে দলে দলে লোক এসে মিষ্টি কিনে নিয়ে গেছে। ঢাকা কলেজের উল্টো দিকে প্রায় পাশাপাশি দুটো দোকান, মরণচাঁদ আর দেশপ্রিয়। দুটো দোকান থেকে কুচিয়ে কাচিয়ে জিলিপি পেলাম সের 2, আর রসগোল্লা কালোজাম চমচম মিলিয়ে সের 1.5। আর কিছু নেই দোকানে। বাসায় ফিরে ভাবতে লাগলাম, একটা অত্যাচারী লোকের ওপর কতখানি ঘৃণা থাকলে লোকে তার খুন হওয়ার খবরে এরকম খুশিতে উল্লসিত হয়ে মিষ্টি কিনে দোকান সাফ করতে পারে। এই মোনেম খান, বাংলারই কুসন্তান মোনেম খান, আইয়ুব খানের আমলে গভর্নর হয়ে বাঙালিদের বুকের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল 6-7 বছর ধরে। মানুষ সহ্য করতে না পেরে শেষে বিক্ষোভে ফেটে পড়ে 69-এর গণ অভ্যুত্থানে। প্রভু আইয়ুব খানের পতনের আগেই তার বশংবদ তাবেদার মোনেম খানের পতন হয়। তারপর কয়েক বছর মোনেম খান বাড়ির ভেতরেই দিন কাটিয়েছে, বাইরে আর বেরোয়নি। কিন্তু 71-এর মাঝামাঝি আবার গা ঝাড়া দিয়ে উঠে পাকিস্তানি শক্তির সঙ্গে হাত মিলিয়ে কিছু একটা করার তোড়জোড় করছিল। বিকেলে পাগলা পীরের আস্তানাতেও দেখলাম সমাগত লোকজনের মুখে চাপা উল্লাস। কি একজন ফিসফিস করে বলল, পাগলা বাবার উচিত আজ মিলাদ শেষে ওই বিচ্ছুগুলোর জন্য দোয়া করা। কিন্তু পাগলা পীরের মুখ আজ অসম্ভব গম্ভীর, মেজাজও বেজায় রুক্ষ, কিছুটা বিচলিত মনে হচ্ছে। কে জানে কি কারণে। অক্টোবর 15, 1971, শুক্রবার। গতকাল নিউ মার্কেটের ওষুধের দোকান থেকে যেসব ওষুধ কিনেছি সেগুলো আজ প্যাকেট করতে বসেছি বেডরুমের দরজা বন্ধ করে। জামি তার দাদার কাছে বসে আছে, মা লালু একটু বাইরে গেছেন। এখন বিভিন্ন বর্ডারে যুদ্ধ খুব জোরে সোরে হচ্ছে, ওষুধের খুব দরকার। ওষুধ কিনে ছোট ছোট প্যাকেট করে রাখি, সুযোগ মতো বিভিন্ন জনের হাতে পাঠাই। শুধু ওষুধই নয়, টাকা, সিগারেট এসবও। বেশিরভাগ কাটাছেঁড়ার ওষুধ কিনি। পেনিসিলিন অয়েন্টমেন্ট, টেরামাইসিন অয়েন্টমেন্ট, সালফানিলামাইড পাউডার, জাম্বাক, ডেটল, টিংচার আয়োডিন, টিংচার বেনজিন, তুলো, গজ। এছাড়া অ্যান্টিবায়োটিক, টেরামাইসিন, পেনব্রিটন, ক্লোরোমাইসিটিন। কারো কারো টাইফয়েডও হয়ে যেতে পারে। আমাশয়ের ওষুধেরও খুব চাহিদা, সেগুলোও কিনি। ফ্লাজিল, নিভেম্বিন, অ্যাম্বিকুইন, এন্টারোভায়াফর্ম, নিওভায়াসেপ্ট। জ্বর মাথা ধরার জন্য নোভালজিন, ডিসপ্রিন। সর্দি কাশিতে আরামের জন্য ভিক্স, ইউক্যালিপটাস তেল। মচকানোর ব্যথার জন্য আয়োডেক্স। এছাড়া ছোট কাঁচি এবং ব্লেড একটা করে দিয়ে দিই প্রতি প্যাকেটে। এমার্জেন্সির সময় নিজেরাই যেন ব্যান্ডেজ করে নিতে পারে। অক্টোবর 17, 1971, রবিবার। আজ ঝিনুদের বাসায় মিলাদ, নতুন বাসায় আসার মিলাদ। মিলাদ শেষে রাঙামা বললেন, মাগো একটু বসে যাও, কথা আছে। ঝিনুর মাকে আমি রাঙামা বলি। এই প্রৌঢ় বয়সেও এমন কাঁচা সোনার মতো রং, এমন দেবী প্রতিমার মতো রূপ, এমন মধুর স্নেহমাখা ব্যবহার, রাঙামা ছাড়া অন্য কোনো ডাক মনেই আসে না। লোকজন একে একে চলে গেলে রাঙামা ভেতরের একটা ছোট ঘরে আমাকে নিয়ে গেলেন। সেখানে একটি চৌকিতে দুটো ছেলে বসেছিল। আমি ঢুকতেই ছেলে দুটো এগিয়ে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করল। আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, ইকু? মান্নানের বড় ভাই বাকি সাহেবের ছেলে ইকু 28 আগস্ট শাহাদাত আলমের সঙ্গে মেলাঘর চলে গিয়েছিল। তুমি কবে এসেছো ইকু? এসেছি এই মাসের প্রথমেই। ইকুর মুখে শুনলাম 60 জন গেরিলার বিরাট একটা দলের সঙ্গেও এসেছে। ক্যাপ্টেন হায়দার অনেক অস্ত্রশস্ত্র দিয়ে এই দলকে ঢাকায় পাঠিয়েছেন গেরিলা অপারেশন করার জন্য। ওরা গোপীবাগের পেছন দিক দিয়ে ঢাকায় ঢুকেছে। ঢাকার বাইরে ওই দিককে বাইকদা বলে একটা গ্রাম আছে, সেখানে ওদের বেস ক্যাম্প। সেখান থেকে অল্প অল্প অস্ত্রশস্ত্র ঢাকার ভেতর নিয়ে আসছে। তাদের অস্ত্র আনার পদ্ধতি শুনলাম। ভোরবেলা গ্রাম থেকে লোকেরা ঝুড়ি ভর্তি শাকসবজি নিয়ে ঢাকায় আসে। তাদের সঙ্গে মিশে সবজিওয়ালা সেজে ঝুড়িতে সবজির তলায় ছোট অস্ত্র লুকিয়ে আনে। বড় অস্ত্রগুলো সাধারণত বস্তার ভেতর অন্য জিনিসের সঙ্গে ভরে রাত্রিবেলা নিয়ে আসে। অক্টোবর 21, 1971, বৃহস্পতিবার। সকাল 7:30টার সময় তৈরি হয়ে ডাক্তার খালেকের সঙ্গে সেক্রেটারিয়েট এসেছি। ফখরুজ্জামানের মেডিকেল বোর্ডের অর্ডার হেলথ মিনিস্ট্রি থেকে হাতে হাতে বের করে না নিলে কতদিন লাগবে কে জানে। এদিকে ওর বিলেত যেতে যত দেরি হবে ওর কিডনির ক্যান্সারও তত বেশি খারাপ হতে থাকবে। অর্ডার টাইপ হয়ে সই হয়ে হাতে আসতে আসতে 12টা বাজল। কাগজ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে এলাম।
এখন এটাতে ডাক্তার আলী আশরাফের সই লাগবে। তিনি অপারেশন থিয়েটারের ভেতর। ফখরুর বউ আঞ্জুকে সঙ্গে নিয়ে অপারেশন থিয়েটারের সামনে যে ছোট্ট অ্যান্টিরুম আছে সেখানে দাঁড়িয়ে আছি। ওয়ার্ড বয়ের হাতে করকরে দুটো 10 টাকার নোট গুজে দিয়ে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। একটা অপারেশন শেষ করে মুখের মাস্ক খোলা মাত্রই যেন ডাক্তার আলী আশরাফকে সে বলে, আমি খুব জরুরি ব্যাপারে তার জন্য এখানে অপেক্ষা করছি। অবশ্যই যেন 2-3 মিনিটের মধ্যে এগোরে আসেন। একটু দেরি হলেই কিন্তু আর ওকে পাওয়া যাবে না। ডাক্তার আলী আশরাফ খুব রাগী মানুষ। এভাবে অপারেশন থিয়েটার থেকে ডেকে আনা স্পর্ধা স্বরূপ ওয়ার্ড বয় তো বকা খাবেই, আমার কপালেও কি আছে কে জানে। এদিকে আর তো সময় নেই। আজ ওর সই না হলে ফরেন এক্সচেঞ্জ জোগাড় করতে দেরি হয়ে যাবে। আগামীকাল পরশু 2 দিনই 11টা পর্যন্ত ব্যাংক, তারপরের দিন রোববার, ব্যাংক বন্ধ। ডাক্তার আলী আশরাফ গনগনে মেজাজ নিয়ে এলেন। প্রচণ্ড বকাবকি করলেন আমায় তাকে এইভাবে 2 অপারেশনের মাঝখানে ডেকে পাঠানোর জন্য। আমিও গলা চড়িয়ে বললাম, এছাড়া উপায় ছিল না, একটা লোক মরতে বসেছে, দেরি করলে তার আর কোনো চান্স থাকবে না। বকাবকি করতে করতেই সইটা করে দিলেন ডাক্তার আলী আশরাফ। সব ভুলে দাঁত বের করে হেসে তাকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলাম। ফখরুজ্জামানের কেবিনে ঢুকে দেখি ডক্টর ফজলে রাব্বি তাকে দেখতে এসেছেন। শুনলাম ফখরুকে রাব্বি বলছেন, যান, ভালো হয়ে ফিরে আসুন, এসে দেখবেন আমরা হয়তো অনেকেই নেই। অক্টোবর 22, 1971, শুক্রবার। আজ থেকে রোজা শুরু হয়েছে। শরীফ, জামি, বুড়া মিয়া 3 জনেই রোজা। মা আর লালু গত পরশুদিন নিজেদের বাড়ি ফিরে গেছেন। রুমির এখনও কোনো হদিশ বের করা সম্ভব হয়নি। পাগলা বাবা ক্রমাগত আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছেন। আমরা ক্রমাগত বাবাকে প্রতি বৃহস্পতিবার একটি করে 50 টাকার নোট, 5-7 সের মিষ্টি, 1 কার্টন সিগারেট, বাবা 555 ব্র্যান্ড ছাড়া খান না, নজরানা দিয়ে যাচ্ছি। যখনই দরকার তখনই ড্রাইভার সহ গাড়ি পাঠিয়ে দিচ্ছি। এখন আর ফজরের নামাজের আগে যাই না, কারণ 3 সপ্তাহ ঝাড়ার পরেও লালুর মাইগ্রেন ছাড়ার যখন কোনো লক্ষণ দেখা গেল না, তখন স্বাভাবিক বুদ্ধি এবং সৌজন্যবশতই নিঃশব্দে ভরে যাওয়া বন্ধ করেছি। কিন্তু গতকাল বাবা আবার বললেন, ভোরে কাল আসিস। তাই আজ ভোরে গিয়েছিলাম। রোজার প্রথম দিন এত ভোরে কোথাও যাওয়া যে কি কষ্টকর, তবু গেলাম। গতকাল সাপ্তাহিক মিলাদের পর বাবাকে চেপে ধরেছিলাম, খুব কান্নাকাটি করেছিলাম। বাবা তাই বলেছিলেন তিনি সারা রাত হুজরাখানায় আল্লাহর কাছে ইবাদত করবেন, সকালে যেন যাই। খুব একটা আশা নিয়ে গিয়েছিলাম সকালবেলা, কোনো সুখবর নিশ্চয়ই দেবেন। কিন্তু তিনি শুধু বললেন, রোববার পর্যন্ত দেখি, তারপর যা হয় করা যাবে। 8টায় বাড়ি ফিরে আবার গাড়ি পাঠিয়ে দিয়েছি। পাগলা বাবার দরকার। কিচ্ছু ভাল লাগছে না, মাথা ধরে উঠছে, কষ্টে, হতাশায়, অক্ষম রাগে চোখ দিয়ে দরদর করে পানি বেরোচ্ছে, ঠেকাতে পারছি না। মাসুমা গতকাল একটা কাজের ছেলে এনে দিয়েছে, ওসমান। তাকেও কিছু কাজ দেখিয়ে দেওয়া উচিত, তাও পারছি না। এরকম পাগল পাগল অবস্থা থেকে রেহাই দিল মোতাহার, রেজিয়া আর মিনি। মোতাহারুল হক শরীফের এক ইঞ্জিনিয়ার বন্ধু, রেজিয়া তার বউ, মিনি তার বড় ভাইয়ের মেয়ে। রেজিয়া অর্থাৎ বাচ্চু আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী। ওরও শুধু ছেলে, আমার মতো, কোনো মেয়ে নেই। তাই বোধহয় মিনিকে প্রায় প্রায় ওদের সঙ্গে দেখা যায়। মিনি খুবই চমৎকার মেয়ে, হাসি খুশি, মিশুক, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। রবীন্দ্রসঙ্গীত গায় ভারী সুন্দর। অন্য সময় মিনিকে গান গাইতে বললে বাহানা করে, গা মোড়ামুড়ি দেয়। আজ বলা মাত্র গাইতে শুরু করল। আমার কান্নায় ফোলা লাল চোখের দিকে চেয়ে গাইল, দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে, বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। মিনিরা থাকে রোকনপুরে, ওদের পৈতৃক বাড়িতে। মোতাহাররাও গুলশানের বাড়ি ছেড়ে রোকনপুরের বাড়িতে চলে গেছে। বাচ্চুর বাপের বাড়িও শ্বশুর বাড়ির 2টো বাড়ির পরেই। মার্চে ক্র্যাকডাউনের পর থেকে আমাদের সকলের মধ্যে একটা প্রবণতা দেখা দিয়েছে আত্মীয় স্বজন মিলে একটু কাছাকাছি থাকার। সামরিক জান্তার প্রতিকারবিহীন নির্যাতনের মুখে অরক্ষিত অসহায় বাঙালি পরিবারগুলো কাছাকাছি থেকে এভাবেই বোধ করি শক্তি ও সাহস সঞ্চয় করার চেষ্টা করে। আমার মানসিক অবস্থা দেখেই কিনা জানি না, ওরা বহুক্ষণ রইল আমার সঙ্গে। মিনির কাছ থেকে জানতে পারলাম ঢাকার কিছু কিছু মুক্তিযোদ্ধার কার্যকলাপ। বাচ্চুর বড় বোনের ছেলে জন, বাচ্চুর বড় ছেলে দোলনের বন্ধুর ছোট ভাই আরিফ, তাদের বন্ধু ফেরদৌস, এরা সব স্কুলের ছাত্র, কিন্তু সবাই দুর্ধর্ষ বিচ্ছু। জন থাকে নারিন্দায়, ফেরদৌস মগবাজারে, আরিফ ধানমন্ডিতে। কিন্তু এরা সবাই মিনিদের বাড়িতে আসে, খায়, প্ল্যান প্রোগ্রাম করে। এদের সঙ্গে আরও আসে গান গায় যে মাহবুব, যাকে ওরা এলপি মাহবুব বলে ডাকে।
সে আসে, সোহেল আসে, ফিরোজ আসে। এদের সঙ্গে যোগ রয়েছে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, রাইসুল ইসলাম আসাদ, মানিক এবং অন্যান্য মুক্তিযোদ্ধা। ওরা বিরাট একদল সাভারের কাছে কোনো এক গ্রামে ঘাঁটি গেড়েছে। গ্রামের নাম মিনি জানে না, কিন্তু ওখান থেকে ঢাকা শহরে অস্ত্র আনতে মিনি আর ডালিয়া সালাউদ্দিনের খালা শাহানা সাহায্য করে। আরিফ গাড়িতে করে মিনি আর শাহানাকে সাভারের কাছাকাছি এক নদীর ধার পর্যন্ত নিয়ে যায়। সেখানে গাড়িতে অস্ত্র ওঠানো হয়। গাড়িতে মহিলা থাকলে সাধারণত মিলিটারিরা চেকপোস্টে গাড়ি সার্চ করে না, কখনো সখনো শুধু থামিয়ে দু একটা কথা জিজ্ঞেস করে ছেড়ে দেয়। সেই জন্যই মিনি আর শাহানা গাড়িতে বসে থাকে। বুঝলাম মিনি যে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর কথা বলছে সেই হচ্ছে মঞ্জুরের ভাগ্নে বাচ্চু, যার কথা শরীফ আমাকে আগেই জানিয়েছে। আমিও মিনির কাছে ভাঙলাম না যে আমি ওদের কথা আগেই জেনেছি, শুধু মিনির কাছে শুনে যাচ্ছি। যত শুনছি তত আমার বুকের উপর থেকে চাপ চাপ ভার হালকা হয়ে যাচ্ছে। আমার মনের ভেতর থেকে কষ্ট হতাশা উবে যাচ্ছে। 29-30 আগস্টের গ্রেপ্তারের পর মাত্র কয়েকটা দিন ঢাকা শহর নিথর ছিল। তারপর আবার বিচ্ছুরা কিরবিল করতে শুরু করেছে। আবার দলে দলে গেরিলারা ঢাকায় ঢুকছে বিভিন্ন দিক দিয়ে। ইউসুফ বাচ্চুরা সাভারের দিক দিয়ে, ইকুরা গোপীবাগের দিক দিয়ে, আরও কত কত দল কত দিক দিয়ে ঢাকায় ঢুকছে তার সব খবর কি আমি জানি? এই যে গত পরশু বুধবার দুপুর 1টার সময় স্টেট ব্যাংকের 6 তলায় একটা বাথরুমে বোমা বিস্ফোরিত হয়ে 2জন পাকিস্তানি কমান্ডো মরেছে। যে বিচ্ছুরা এই বিস্ফোরণ ঘটিয়েছে তাদের নাম আমি জানি না। তার আগের দিন মঙ্গলবার সকালের দিকে মতিঝিলে ইপিআইডিসি, হাবিব ব্যাংক আর প্রুডেন্সিয়াল বিল্ডিংগুলির সামনের রাস্তায় বোমা বিস্ফোরিত হয়ে ওখানে পার্ক করা 6টা গাড়ি নষ্ট হয়েছে। বিল্ডিং 3টের সামনের দিকে সব জানালার কাচ ভেঙেছে। যে ছেলেরা দিনে দুপুরে এই অসম সাহসিক বিস্ফোরণ ঘটিয়েছে তাদের নামও আমি জানি না। তারা 2 দিন আগে 18 তারিখে রেসিডেন্সিয়াল মডেল স্কুলে বোমা বিস্ফোরিত হয়েছে। কে করেছে জানি না, কিন্তু নাম না জানলেও এটা বুঝতে পারছি তারা মুক্তিবাহিনীর গেরিলা। তারা আমাদের প্রত্যেকটি বাঙালি ঘরের দামাল ছেলে। সেই যে রুমে একটা কবিতা আবৃত্তি করেছিল, পারলে নীলিমা চিরে বের করতো তোমাকে ওরা, দিত ডুব গহন পাতালে, তুমি আর ভবিষ্যৎ যাচ্ছ হাত ধরে পরস্পর, সর্বত্র তোমার পদধ্বনি শুনি দুঃখ তাড়া নিয়া, তুমি তো আমার ভাই, হে নতুন সন্তান আমার। গেরিলা নামে সেই কবিতাটার কথা এখন আমার মনে পড়ল। মিনির মুখে এই দামাল ছেলেদের আরও একটা কীর্তির কথা শুনলাম। জানেন চাচি 14 আগস্টে কি হয়েছিল? বেলুনে গ্যাস ভরে বেলুনের সাথে বাংলাদেশের ফ্ল্যাগ আর নৌকো বেঁধে ছেড়ে দিয়েছিল ওরা। জনের বড় দুলাভাইয়ের বেলুনের ফ্যাক্টরি আছে, সেখান থেকে অনেক বেলুন এনে বাসার মধ্যে লুকিয়ে গ্যাস ভরা হয়েছিল। কায়েদে আজম কলেজের কয়েকটা ছেলে গ্যাস নিয়ে এসেছিল। আমরা সব কাগজ দিয়ে ছোট ছোট ফ্ল্যাগ আর নৌকো বানিয়েছিলাম। ভোর রাতের দিকে আমাদের বাড়ির ছাদ থেকে ওগুলো ওড়ানো হয়। নৌকা বাঁধা একটা বেলুনের সুতো নবাবপুর একটা ইলেকট্রিক তারে আটকে গিয়ে ঝুলছিল। তাই নিয়ে সেখানে কি হইচই, রাজাকাররা সেখানে আর কাউকে দাঁড়াতে দেয় না। মোহন চাচা নবাবপুরে বাজার করতে গিয়ে এই দৃশ্য দেখে বাজার টাজার ভুলে বাড়ি চলে আসেন। এই নিয়ে সেদিন সারা পাড়াতেই টেনশন। কি জানি যদি পাড়া সার্চ করতে আসে মিলিটারি। এসেছিল? মিনি ঝরঝর করে হেসে বলল, না আসেনি। অক্টোবর 23, 1971 শনিবার। জাতীয় ও প্রাদেশিক পরিষদের উপনির্বাচন নিয়ে কদিন খবর কাগজের পৃষ্ঠা সরগরম। কতগুলো আসনে কতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছে তা বেশ ফলাও করে রোজ ছাপা হচ্ছে। কেউ কেউ আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছে। ফকির বললেন, এরা তো নির্বাচিত হয়ে গেল, বাকিরাও হয়তো হবে। এরা কি কখনো ভেবে দেখেছে এদের অদৃষ্টে কি আছে? শরীফ ভুরুকুচকে বলল, কি আছে? কাফনের কাপড়, লোবান আর 50 টাকার একটা নোট। আমি বললাম, 50 টাকার তো নয়, 10 টাকার নোট। ওটা তো গ্রামের শান্তি কমিটি মেম্বারদের জন্য, হাজার হলেও এরা জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত প্রতিনিধি। এদের বেলায় 10 টাকা একটু কম হয়ে যায় না? মর্যাদাহানিকরও বটে। আজকাল শুনতে পাই মুক্তিযোদ্ধারা নাকি খুব বেশি খারাপ। শান্তি কমিটির চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বারদের একটা কাফনের কাপড়, 1 প্যাকেট লোবান আর 10টা টাকা সহ একটা চিঠি পাঠিয়ে দেয়। যা খাবার ইচ্ছে হয় ওই 10 টাকায় খেয়ে নাও, তোমাদের দিন শেষ হয়ে আসছে। আমি বললাম, এতগুলো বাঙালি মনোনয়নপত্র দাখিল করবে আমি কিন্তু আশা করিনি। ফকির বললেন, কেন আশা করেননি ভাবি? সব বাঙালি যে দেশপ্রেমিক নয় সে তো চোখের সামনেই দেখতে পাচ্ছি আমরা।
নইলে রুমির বন্ধু বদি যে সবার আগে দুপুরবেলা ধরা পড়েছিল, সে তো তার ঘনিষ্ঠ বন্ধুর বাড়ি থেকেই ধরা পড়েছিল। বন্ধুটি যে পাকিস্তানের দালাল ছিল তাতে তো আর সন্দেহ নেই। বদি দুপুরবেলা আরেক বাঙালি বন্ধুর বিশ্বাসঘাতকতায় ধরা পড়ল বলেই না পরবর্তীকালে এত বড় সর্বনাশ হলো। তেমনি অনেক অযোগ্য অকর্মা বাঙালি যারা এতদিন কিছুই করতে পারেনি, তারা এই সুযোগে অ্যাসেম্বলি মেম্বার হতে পারছে। শরীফ বলল, তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত সব ক্যান্ডিডেট নির্বাচিত হয়ে যাচ্ছে দেখে একটা সন্দেহ হচ্ছে। বেশিরভাগ জায়গাতেই বেয়োনেটের গুঁতোর ভয় দেখিয়ে ক্যান্ডিডেট খাড়া করা হয়েছে। একটার বেশি পাওয়া যায়নি, তাই কন্টেস্টও হয়নি। ক্লাসে একটাই মাত্র ছাত্র, কাজেই ফার্স্ট ক্লাস ফার্স্ট। কেন, বহু জায়গায় তো একের বেশিও মনোনয়নপত্র দাখিল হয়েছে। মনে হয় ওগুলো সব লোকের চোখে ধুলো দেবার জন্য বানানো খবর। আসলে একটাই জোগাড় হয়েছে অতি কষ্টে। অক্টোবর 26, 1971, মঙ্গলবার। আজ সকালে হঠাৎ চৈতন্য এসে হাজির। চৈতন্য আমাদের অনেক দিনের পুরনো কাঠমিস্ত্রি, খুব সৎ আর পরিশ্রমী। তাই বন্ধুবান্ধব কারো কাঠমিস্ত্রির দরকার হলে আমরা বিনা দ্বিধায় চৈতন্যকে পাঠিয়ে দিই। বেশি সৎ আর সরল বলে চৈতন্য জীবনে তেমন উন্নতি করতে পারল না। মাঝে মাঝে অভাব বেশি হলে আমাদের কাছে এসে বলে কোথাও কাজে লাগিয়ে দেন। এখন ওকে দেখে আমরা হৈ হৈ করে উঠলাম। কি চৈতন্য, কেমন ছিলে এতদিন? কোথায় ছিলে, ইন্ডিয়া যাওনি? চৈতন্যরা 7 পুরুষের ভিটে ফেলে ইন্ডিয়ায় যেতে পারেনি। তাছাড়া বাড্ডার ওদিকে ওদের গ্রামে ঠিক সরাসরি মিলিটারি হামলাও হয়নি। কোনো মতে লুকিয়ে চুরিয়ে থেকেছে, প্রাণে বেঁচেছে। তবে কাজ কারবার নেই বললেই চলে। প্রথম কিছুদিন বসে খেয়ে কোনো মতে কাটিয়েছে। এখন 2 বেলা উপোস দেবার পর্যায়ে এসে পৌঁছেছে, তাই সাহসে ভর দিয়ে বেরিয়ে পড়েছে। আমি বললাম, খুব ভালো সময়ই এসেছো, এই বাড়িতেই বেশ কিছু কাজ জমা রয়েছে তোমার জন্য। মাঝে মাঝে একবার করে গুজব ওঠে মিরপুর মোহাম্মদপুর থেকে বিহারিরা এদিক পানে আসে সব লুটপাট করতে। তখন পাড়ায় পাড়ায় হইচই পড়ে যায়। সবাই নিজের বাড়ির দরজা জানালার হুড়কো ছিটকিনি ঠিক আছে কিনা দেখতে থাকে। আমরা অনেক দিন থেকে ভাবছি আমাদের সামনের দিকের দরজা দুটোর পাল্লা বদলানো দরকার। পাল্লাগুলো এমন হালকা যে ভয় হয় এক লাথিতেই হয়তো ভেঙে যাবে। তাছাড়া ডাইনিং রুম আর সিঁড়ির পাশের জানালা দুটোর কাজ বদলে কাঠ লাগিয়ে দেবার কথা ভাবছি কিছুদিন থেকে। কাছের জানালা বন্ধ করলেও যেন নিরাপদ মনে হয় না। চৈতন্যদের খোঁজ পাচ্ছিলাম না। নিউ মার্কেট থেকে অচেনা কাঠমিস্ত্রি ডেকে এনে কাজ করানোর খুব সায় ছিল না। চৈতন্য নিজে থেকে এসে পড়াতে হাঁফ ছেড়ে বাঁচলাম। চৈতন্য ওর ভাস্তে নিরঞ্জনকে সাথে নিয়ে এসেছে। এর আগে সবসময় চৈতন্যই দরকার মতো কাঠ কিনে এনেছে। এবার বলল, আমার দোকানে যেতে ডর লাগে, কাঠটা যদি সাহেবে কিন না নেন। চৈতন্যরা যেখানে কাজ করে সেখানেই থাকে। আগে বাড়ির উত্তর দিকের খালি গ্যারেজটায় থাকত। গেটটা এই গ্যারেজ বরাবর, গলি রাস্তা থেকে দেখা যায়। এবার ওদের থাকার ব্যবস্থা করে দিলাম দক্ষিণ দিকের সার্ভেন্টস কোয়ার্টারের একটা ঘরে। বুড়ামি একটা ঘরে থাকে, পাশের ঘরটা খালি। চৈতন্যরা সারাদিন কাজ করে, দুপুরবেলা চিনি দিয়ে পাউরুটি খায়, সন্ধ্যায় বাজার করে রান্না করে। এবার চৈতন্য বলল, তাদের বাজারটাও যদি বুড়া মিয়া করে দেয়, তারা বাজারে যেতেও ভয় পায়। আমি বললাম, ঠিক আছে, তোমাদের নিজেদের রান্না করা লাগবে না, আমাদের সঙ্গেই খাবে তোমরা। কি, আমাদের হাতে রান্না খেলে জাত যাবে না তো আবার? চৈতন্য লজ্জা পেয়ে হাসল। কি যে বলেন আম্মা, এখন বলে প্যারান লয়া টানাটানি। বাড়ির ভেতরের উঠোনে ওরা কাজ করে। দুপুরে রাতে মাছ তরকারি ভাত ওদের ঘরে দিয়ে আসে বুড়া মিয়া। ওরা একদমই বাইরে বেরোয় না। অক্টোবর 28, 1971, বৃহস্পতিবার। নিরঞ্জনের এক পা খোড়া, কিন্তু মুখে কথার খুই। চৈতন্য কথা কম বলে, হাসে আরও কম, হাঁটে ধীরে। নিরঞ্জন ঠিক উল্টো, খোড়া পা নিয়েই তুরতুর করে চলে, অনর্গল কথা বলে আর যখন তখন হাসে। আমি প্রায় প্রায়ই ওদের কাজ দেখার জন্য মোড়া নিয়ে বসি উঠানের এক পাশে। নিরঞ্জন তার কাকার সঙ্গে হাত চালায়, সঙ্গে সঙ্গে তার মুখও চলতে থাকে। গুলশান বনানী বাড্ডা অঞ্চলের সব খবর তার নখদর্পণে। আজ বলল, দিদিমা শুনছেননি, মোনেম খার লাশ নাকি কবরস্থান উঠায় ফেলছে। আমি চমকে গেলাম। সে কি কথা, শুনিনি তো, কারা করলো, কেন? বেশ একটা আত্মবিশ্বাসের ভাব নিয়ে নিরঞ্জন বলল, মুক্তিরা উঠাইছে, ওর মতো বেইমানের লাশ নাকি এই দেশে থাকতে দিব না। চৈতন্য ধমক দিল, কি আজাইরা কথা কস নিরঞ্জন, এত কথা কস কেন? আমি বললাম, আহা বলতে দাও না, আমি শুনতে চাই। চৈতন্য, আমার কাছে কোনো কথা বলে তোমার ভয় নেই, আমার ছেলে তো মুক্তি ছিল। নিরঞ্জন,
তুমি মুক্তিদের কথা এত জানো কি করে? নিরঞ্জন উৎসাহ পেয়ে বলল, বারে জানুম না, আমাকে ওই দিকে কম মুক্তি আছে, হেরা অ্যাকশন করে, হ্যাঁ গোহাতে স্টিন আমি দেখছি। চৈতন্য নিরুপায়ের মতো বলল, এই স্যারা ডুবাইব আমারে, এত কথা কয়। তোমার কোনো ভয় নেই চৈতন্য, আমার কাছে বললে কোনো ক্ষতি নেই, ও তো বাইরে কোথাও যায় না। হ্যাঁ নিরঞ্জন, তোমাদের গ্রামের মুক্তিদের কথা বলো। আমাকে গ্রামে তো মুক্তি নাই, তবে আশেপাশের গ্রামে আছে। আমরা শুনি তাগো কথা, অনেক পোলা আগরতলা থন ট্রেনিং লয়ে আইছে, আমাকে ওই দিকের এক পোলাই তো মুনিম খারে মারছে, আমি সব জানি। আমি ভয়ানক কৌতূহলী হয়ে উঠলাম। বলো কি, তোমাদের ওদিককার ছেলে? তুমি ঠিক জানো যারা মেরেছে তারা মুক্তিবাহিনীর ছেলে? হ, তার আগরতলা থন ট্রেনিং লয়ে আইছে, তাগো হাতে স্টিন আছে, তাও কাছে গিরনেড আছে, একদম আনারসের লাহান দেখতে। তুমি দেখেছ? আমি নিজে চোখে দেখি নাই, তবে শুনছি। আচ্ছা নিরঞ্জন, তুমি মেলাঘর বলে কোনো জায়গার নাম শুনেছ ওই আগরতলার কাছে? শুনছি মনে হয়, মেলাঘর আগরতলা। হ, ওই পোলারা তো মেলাঘরের পোলাই। বলো কি, কিভাবে মুনেম খাকে মেরেছে, কি বৃত্তান্ত শুনেছ? অগমধ্যে এক পোলা মুনেম খারে মাইরা আসার পর কথাটা চাউর হয়ে যায়। গ্যারামে কোনো কথা তো গোপন থাকে না, ওই পোলা অনেকদিন থেকেই চেষ্টা করতেছিল। ওই নাকি মেলাঘর থেকেই মুনেম খারে মারণের অর্ডার লয়ে আসছিল। মুনেম খার বাড়ির রাখাল ওরে সাহায্য করছে। মুনেম খার বাড়িতে মেলায় গরু আসছিল তো, তার যে রাখাল, সেই রাখাল মুনেম খার উপর সন্তুষ্ট আসছিল না। হেরা নাকি বেতন দিত না, বেতন চাইলে পুলিশের ডর দেখাইত। মুনেম খার লোক খুব খারাপ আসছিল। ওই রাখালের লগে কি করে যেন ওই পোলা ভাব করে ফেলায়। সন্ধ্যাবেলা রাখাল যখন গরু লয়ে বাড়ির ভিতর ঢুকত, সেই সময় তার লগে ওই মুক্তিপোলা বাড়ির ঢুকে। তাছাড়া ঢুকন তো একদম অসাধ্য। সামনের গেটের বন্দুক লয়ে পাহারা, ভিতরে পিস্তল লয়ে মুনেম খার বডিগার্ড। ওই পোলা একদিনে পারে নাই, 2 দিন সন্ধ্যায় ঢুকছে, কিন্তু সুবিধা করতে পারে নাই। মুনেম খার 2 তলায় আসছিল, শেষে পিছনের পাঁচির টপকায় ফলায় গেছে। 3 দিনের দিন মুনেম খা একতলার বসার করে বৈশা বাইরের লোকের সঙ্গে কথা কইতাছিল, সেই সময় তারে মারছে স্টিন দিয়া। তারপর পিছনের পাঁচির টপকায় পলাইছে। মুনেম খার সেই রাখালও পলাইছে। নিরঞ্জনের কথায় আমি চমৎকৃত হলাম। এইসব অল্প শিক্ষিত অশিক্ষিত গ্রামের ছেলেদের আমরা কতই না অবহেলার চোখে দেখি, অথচ এদের বুদ্ধি, প্রত্যুৎপন্নমতিত্ব, পর্যবেক্ষণ ক্ষমতা, খবর সংগ্রহের তৎপরতায় এরা রয়টারের সংবাদদাতাকেও হার মানায়। তুমি মুক্তিযুদ্ধকে দেখেছ? দেখছি। মুনেম খা মরণের পরদিন তরে দেখতে আশেপাশে গ্রামের অনেকেই যাইতেছিল, আমিও গেছিলাম, দূরথন দেখছি। অত লোক জানাজানি হইতে ওর বাপে কাকায় ওরে জানি কই পাঠায় দিছে। কি নাম জানো ছেলেটার? নিরঞ্জন লজ্জিত হাসল। শুনছিলাম তো, ভুলে গেছি, কেমন জানি খটমটা নাম, জিব্বা রাগাইতে চায় না। আজ শরীফ দুপুরে ফিরল অন্য দিনের চেয়ে অনেক দেরি করে, প্রায় 2:30টায়। দেখে মুখ লাল, চোখে উত্তেজনা। ঘরে ঢুকেই বলল, জবর খবর, জবর খবর, ডিআইটি বিল্ডিংয়ে বোম ব্লাস্ট করেছে। তাই নাকি, কখন? এই তো 1:15টার সময়, আমাদের অফিসের কাছেই তো। একটুখানি খবর জোগাড় করে আসতে দেরি হয়ে গেল। কি সর্বনাশ, ব্লাস্ট শুনেই তো আগে ভেগে আসা উচিত ছিল। শরীফ হাসতে লাগলো। ব্লাস্ট শুনে রাস্তায় নামলে আর দেখতে হতো না, মিলিটারি ক্যাক করে ধরে নিত। অফিসের ভেতর বসে থাকায় নিরাপদ। ফোনে খবর টবর নিলাম, তারপর রাস্তাঘাট একটু ক্লিয়ার দেখে তারপর বেরোলাম। কিরকম ভেঙেছে, কোন কোন তলা? 7 তলায়। টাওয়ারের একদিকে মস্ত একটা গর্ত হয়ে গেছে, আমাদের অফিসের জানলা দিয়ে দেখা যাচ্ছিল। সেই ফাঁক দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল, আর ভেতরে আগুন জ্বলছিল। আমি তাজ্জব, কি সাংঘাতিক কাণ্ড! 1 তলা নয়, 2 তলা নয়, একেবারে 7 তলায়। এখন তো শুনেছি প্রতি তলাতেই সিঁড়ির মুখে আলাদা আলাদা চেকপোস্ট। নিচতলায় বিল্ডিংয়ে ঢোকার মুখে গেটে চেকপোস্ট, বিল্ডিংয়ে উঠতে চেকপোস্ট, তারপর প্রতি তলাতেও। এতগুলো চেকপোস্টে এতগুলো মিলিটারির চোখে ধুলা দিয়ে উঠল কি করে? আর এত বড় বিস্ফোরণ ঘটাবার মতো এত বিস্ফোরকই বা ভেতরে নিল কি করে? সত্যি বিচ্ছুরা দেখাচ্ছে বটে। আমি বললাম, আমারও কিছু খবর আছে। বলো, তার বদলা আমি আরও 2টো খবর বলতে পারবো। আমি শরীফকে নিরঞ্জনের খবর দিলাম। শরীফ বলল, গতকাল ভোর রাতে মতিঝিল গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেসের বাসায় বোমা ছুঁড়েছে মুক্তিরা।
তাতে বিল্ডিংয়ের বেশ ক্ষতি হয়েছে, 3 জন জখমও হয়েছে। আর গতকাল সন্ধ্যা রাতে বিচ্ছুরা খিলগাঁও একটা জায়গায় রেললাইনের খানিকটা অংশ ধসিয়ে দিয়েছে বোমা মেরে। খবর শুনে আমি একটু হেসে বললাম, রোজই এই রেটে নতুন নতুন খবর শুনতে পেলে বেশ হয়। শরীফা হাসল, আশা করি পেতেই থাকব। 29 অক্টোবর 1971, শুক্রবার। আজ থেকে ঠিক 60 দিন আগে রাত 12টার সময় পাক আর্মি আমার রুমিকে ধরে নিয়ে গেছে। 30 অক্টোবর 1971, শনিবার। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। তারই পরোক্ষ ঝাপটা সকাল থেকে ঢাকাতেও একটু একটু করে টের পাওয়া যাচ্ছে। হিমেল বাতাস দিচ্ছে, সবাই হালকা গরম কাপড় নামিয়ে ফেলেছে। আজ শরীফের জন্মদিন। গতকাল বায়তুল মুকাররমের ফুটপাতের দোকান থেকে সুন্দর চিকনের কাজ করা সাদা একটা টুপি কিনেছি, আর কিনেছি স্পেশাল একটা তসবি। অন্ধকারে এটা থেকে একটা আলোর আভা দেখা যায়। এ দুটো দিলাম আজ ওকে জন্মদিনের উপহার। বাগানে একটাও ফুল নেই কোনো গাছে। জামি একটু হেসে বলল, তোমার জন্মদিনে বিচ্ছু অ্যাকশনের একটা খবর তোমাকে উপহার দিচ্ছি। তারপর খবর পড়ার ভঙ্গিতে বলল, গতকাল সন্ধ্যায় মর্নিং নিউজ অফিসের গেটে এক মুক্তিযোদ্ধা একটি গ্রেনেড ছুড়েছে। বিস্ফোরণে কেউ হতাহত না হলেও এলাকায় যথেষ্ট ত্রাসের সঞ্চার হয়েছে। আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল, শহীদ জননী জাহানারা ইমামের লেখা 71 দিনগুলি, আজ দ্বাদশ পর্ব। আপনারা যারা গল্পকথন বাই কল্লোল চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চান তারা patreon.com/কল্লোল এই লিঙ্কে গিয়ে স্পন্সর করতে পারেন। যারা প্রথমবারের মতো শুনছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। গল্প ভালো লাগলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। আপনাদের কোনো বইয়ের রিকোয়েস্ট থাকলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাতে পারেন। বেশি বেশি বই পড়বেন, নিজে ভালো থাকবেন, আশেপাশে মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা।